Welcome to our Application of Chemistry YouTube channel. Analytical Method Validation Part 02 আজকের লেকচারটি খুব ইম্পর্টেন্ট সবার জন্য। মেথড ভ্যালিডেশনের প্রতিটি প্যারামিটার আমি স্পেসিফিকভাবে সবাইকে বুঝিয়ে দিব যাতে সবার উপকার হয় এবং পারফেক্টলি মেথড ভ্যালিডেশন কিভাবে করতে হবে একটা অ্যানালিটিক্যাল ল্যাবে সেটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব প্রতিটা স্লাইডে। তাহলে শুরু করা যাক Analytical Method Validation Part 02. Method Validation Parameters to be Validated. Method Validation এর যে প্যারামিটারগুলি আছে সেগুলি কি আছে, যেমন স্পেসিফিসিটি। স্পেসিফিসিটির জন্য আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনো একটা HPLC মেথডে যদি কোনো ড্রাগ সাবস্টেন্স বা র মেটেরিয়ালের মেথড ভ্যালিডেট করতে চাই সেই র মেটেরিয়াল বা ড্রাগ সাবস্টেন্সকে ডিটারমাইন করার জন্য, তাহলে আমাকে ফার্স্টে করতে হবে স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি করার জন্য আমাকে কি করতে হবে? আইডেন্টিফিকেশন। অ্যান্ড প্লাস বলতে আমরা কি বোঝাচ্ছি? signifies that is characteristics is normally evaluated. Okay? A related substance, যেমন কোনো একটা ড্রাগ সাবস্টেন্সের ফিনিশ প্রোডাক্ট বা র মেটেরিয়াল অ্যানালাইসিস ক্ষেত্রে যদি নোন ইম্পিউরিটি বা আননোন ইম্পিউরিটি থাকে তাহলে আমাকে কোয়ান্টিটেটিভ টেস্ট করতে হবে, লিমিট টেস্ট করতে হবে, এসএ, ডিজলিউশন, কন্টিনিউফর্মিটি করতে হবে। লিনিয়ারিটির ক্ষেত্রে আমাকে করতে হবে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ টেস্ট করতে হবে, আর করতে হবে এসএ, ডিজলিউশন অর কন্টেন্ট অফ ইউনিফর্মিটি। রেঞ্জের ক্ষেত্রে আমাকে কোয়ান্টিটেটিভ টেস্ট করতে হবে আর হচ্ছে এসএ, ডিজলিউশন বা সিও করতে হবে। অ্যাকুরেসি, মিন রিকভারি ক্ষেত্রে আমাকে কি করতে হবে? কোয়ান্টিটেটিভ টেস্ট করতে হবে আর এসএ, ডিজলিউশন বা সিও করতে হবে। প্রিসিশন, রিপিটেবিলিটির ক্ষেত্রে আমাকে কোয়ান্টিটেটিভ টেস্ট করতে হবে আর এসএ, ডিজলিউশন, সিও করতে হবে। প্রিসিশন, ইন্টারমিডিয়েট প্রিসিশন ক্ষেত্রে আমাকে কোয়ান্টিটেটিভ টেস্ট করতে হবে আর এসএ, ডিজলিউশন, সিও করতে হবে। টু বলতে কি বোঝাচ্ছে এখানে? ইন কেস where reproducibility has been performed, intermediate precision is not needed. Okay? প্রিসিশন, রিপ্রোডিউসিবিলিটি সেই ক্ষেত্রে কোয়ান্টিটেটিভ টেস্ট করতে হবে আর এসএ, ডিজলিউশন বা সিও করতে হবে। 3-4 দিয়ে কি বোঝাচ্ছে? মেবি required depending on the nature of test. 4. Determination of reproducibility is necessary when the co-validation approach is used. LOD, Limit of Detection. কোনো একটি ড্রাগ সাবস্টেন্সের লো লেভেলে কতটুকু সে ডিটেক্ট করতে পারবে সেটাই হচ্ছে আমাকে একটা লিমিট টেস্ট করতে হবে। 3 দিয়ে কি বোঝাচ্ছে? মে বি রিকোয়ার্ড ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য টেস্ট। LOQ মিনস লিমিট অফ কোয়ান্টিটেশন, কোয়ান্টিটিভ টেস্ট করতে হবে। রবাস্টনেস সেই ক্ষেত্রে আমাকে কোয়ান্টিটিভ টেস্ট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, প্লাস এসএ, ডিজলিউশন, সিও করতে হবে। 5 দিয়ে কি বোঝাচ্ছে? The evaluation of robustness should be considered during the development phases and depends on the type of procedure under study. Stability indicating test, কোয়ান্টিটেটিভ টেস্ট করতে হবে, লিমিট টেস্ট করতে হবে, আর হচ্ছে হলো এসএ, ডিজলিউশন আর কন্টিনিউফর্মিটি করতে হবে। এখন আমি প্রতিটি প্যারামিটার স্পেসিফিক ভাবে প্রতি স্লাইডে বুঝিয়ে দিব সবার বোঝার সুবিধার জন্য। প্রথমে স্পেসিফিসিটি, এটা কি? আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন এসিক্লোফেনাক, সাপোজ ধরলাম এসিক্লোফেনাকের একটি ট্যাবলেট ফিনিশ গুডস যার ড্রাগ সাবস্টেন্স হচ্ছে এসিক্লোফেনাক। আমরা জানি একটা ড্রাগের ক্ষেত্রে দুটো জিনিস থাকে, এক এক্সিপিয়েন্ট আর হচ্ছে অ্যাক্টিভ। এক্সিপিয়েন্টটাকে আমি বলবো প্ল্যাসেবো আর অ্যাক্টিভ হচ্ছে এসিক্লোফেনাক। এই কমোডাগামটি হচ্ছে একটা এইচপিএলসির মাধ্যমে অ্যানালাইসিস করা। তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক নিব, ব্ল্যাঙ্ক মিনস ডাইলুয়েন্ট, প্লাসেবো মিনস হচ্ছে হলো আমার এক্সিপিয়েন্ট, স্ট্যান্ডার্ড আমি একটা নিব আর টেস্ট সলিউশন নিয়ে আমি ইনজেক্ট করব। তাহলে ব্ল্যাঙ্কে দেখা যাচ্ছে কোনো পিক নেই, প্লাসেবো তো নো পিক। স্ট্যান্ড সলিউশন অফ এসিক্লোফেনাক এস এর ক্ষেত্রে এসিক্লোফেনাকের 1.86 রিটেনশন টাইমে পিকটি পাওয়া গিয়েছে। একইভাবে স্যাম্পল সলিউশনও 1.86 এ পিক পাওয়া গিয়েছে। তাহলে ব্ল্যাঙ্কে নো পিক, প্লাসেবোতে নো পিক,
স্ট্যান্ডার্ডে পিক পাওয়া গিয়েছে, টেস্ট স্যাম্পলও পিক পাওয়া গেছে। সো আমরা বলতে পারি মেথড ইজ স্পেসিফিক, তার মানে এসটিক্লোফেনাকের জন্য এই মেথডটি ফুল স্পেসিফিক। প্রথমে আমাকে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করতে হবে আমার ড্রাগ সাবস্টেন্সটি এই মেথড দ্বারা সে রেসপন্স করে। লিনিয়ারিটির ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে বিভিন্ন কনসেন্ট্রেশনে, লো থেকে হাই কনসেন্ট্রেশন আমাকে লিনিয়ারিটি আর স্কয়ার মান বের করতে হবে। আমরা জানি বিয়ার্স-ল্যাম্বার্ট ল ফলো করে ইউভির ক্ষেত্রে, এবং এসপিএসসিতে যে ডিটেক্টর ইউজ করা হয় সেই ডিটেক্টর ছিল ইউভি ডিটেক্টর। সো লিনিয়ারিটির ক্ষেত্রে আমাকে যেমন 0.10 বলতে 100%, 80%, 60%, 120%, 140%। 100% এর ক্ষেত্রে এখানে আমি একটি স্পেসের এরিয়া পাবো, সেভাবে একটি আমি গ্রাফ করলে একটা লিনিয়ার পাওয়া যাবে, লিনিয়ারিটি পাওয়া যাবে যার আর স্কয়ার 0.992। তার বলতে পারবো আমার মেথডটি লিনিয়ার, এবং বিয়ার্স-ল্যাম্বার্ট ল ফলো করে মেথডটিকে আমি এস্টাবলিশ করার চেষ্টা করছি। রেঞ্জ রেঞ্জ আমি কিভাবে ডিটারমাইন করব? প্রতিটা প্রোডাক্টেরই আমাকে যেমন এসএ অফ এ ড্রাগ সাবস্টেন্স অর এ ফিনিশড ড্রাগ প্রোডাক্ট নর্মালি ফ্রম 80 to 120% অফ দ্য টেস্ট কনসেন্ট্রেশন। তার মানে ড্রাগ সাবস্টেন্স বা ফিনিশ প্রোডাক্টের এসএ করার সময় আমাকে 80 থেকে 120% টেস্ট সলিউশন তৈরি করে আমি দেখব আমার সবকিছু রেঞ্জ 80 থেকে 120 তে আমি 100% পাচ্ছি কি না। ফর কন্টিনিউফর্মিটির ক্ষেত্রে 70 থেকে 130% আমি টেস্ট কনসেন্ট্রেশন তৈরি করে আমি দেখব, জাস্টিফাই করব। কারণ কন্টিনিউফর্মিটি সাধারণত দেখতে হয় প্রতিটা ড্রাগের যে কন্টেন্ট দেওয়া, যদি আমার 10 মিলিগ্রামের কোন ট্যাবলেট থাকে সে 10 মিলিগ্রাম আছে কিনা, 10টা বা 20টা ট্যাবলেট নিয়ে আমি এসে করে দেখব যে আমার রেজাল্ট ঠিক আছে কিনা। সেই ক্ষেত্রে আমাকে রেঞ্জ করতে হবে 70 থেকে 130। ডিলিউশন টেস্টের ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে এটা হলো ডিলিউশন রেট। সেই ক্ষেত্রে আমাকে দ্য ভ্যালিডেটেড রেঞ্জ উড বি 0 to 110% অফ দ্য লেভেল ক্লেম। তাহলে আমাকে এই রেঞ্জে আমাকে রাখতে হবে ফর ডিলিউশনের জন্য। অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন, মানে অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশনের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন আছে। সেই কনফিউশনটা আমি স্লাইডের মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। যেমন অ্যাকুরেসি, ক্লোজনেস অফ ডিটারমাইন্ড ভ্যালু টু দ্য ট্রু ভ্যালু। তার মানে অ্যাকুরেসি হচ্ছিল আমাদের টার্গেট রেজাল্ট থাকবে সাপোজ 100%। যেমন 10 মিলিগ্রামে কোনো ট্যাবলেট 10 মিলি আছে কি না সেটা 100%। 100% টার্গেটের যত কাছাকাছি হবে তত বলবো আমার রেজাল্টটা অ্যাকুরেট। অ্যাকুরেসি কিভাবে বের করবো? 100 ইন্টু অবজার্ভ ভ্যালু মাইনাস থিওরিটিক্যাল ভ্যালু বাই থিওরিটিক্যাল ভ্যালু। ওকে। প্রিসিশন, ক্লোজনেস অফ রেপ্লিকেট ডিটারমিনেশনস অফ এ রেজাল্ট অফ এ স্যাম্পল। তার মানে আমি কতগুলি ডিটারমিনেশন করব, 5টা বা 6টা নিয়ে আমি দেখব তাদের রেজাল্টগুলি মোর প্রেসাইজ হচ্ছে কি না। প্রেসিশন পার্সেন্ট বা আরএসডি তেও প্রকাশ করা হয়, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই মিন ইনটু 100। যেমন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি, রিলেটিভ ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি, খুব ইম্পর্টেন্ট ফর অ্যাকুরেসি এন্ড প্রিসিশনের জন্য। এসএক্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রুট 1 বাই n মাইনাস 1 i 1 থেকে n পর্যন্ত xi minus x bar তার হোল স্কয়ার। Sx is the sample standard deviation, x bar is the sample mean, n is the number of members of a sample, xi I সমস্যা 1 থেকে n are the members of a sample। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে চাই, সাপোজ এখানে আমি যদি 4টা বা 5টা ডিটারমিনেশন নিই, x1 তাহলে কি করব মাইনাস x বার, তার মানে 5টা যদি নিই 5টার এভারেজ তার হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x বার তার হোল স্কয়ার। এভাবে করে আমি 5টা নিব, n হচ্ছে হলো টোটাল ডিটারমিনেশন যদি 5 হয় 5 মাইনাস 1। এভাবে করে আমাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করতে হবে। রিলেটিভ স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি? আরএসডি বলে। যেমন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যে রেজাল্টটা পাবো ডিভাইডেড বাই মিন অফ এ ডাটা সেট, তার মানে এই যে মিন, এই মিন ইনটু 100, তাহলে আমার আরএসডি বের হয়ে যাবে। ওকে। যেমন অ্যাকুরেসি এন্ড প্রিসিশনের ক্ষেত্রে একটি এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিই। যেমন এই ক্ষেত্রে আমি 5টা ডিটারমিনেশন নিয়েছি স্যাম্পল, গুড প্রিসিশন বলছে কারণ এখানে 5টা রেজাল্টই টার্গেটের মধ্যে আছে এবং মোর প্রেসাইজ এবং
খুব কাছাকাছি আছে, তাই আমি বলবো এটাকে গুড প্রিসিশন অ্যান্ড অ্যাকুরেসি, গুড অ্যাকুরেসি, কারণ এখানে টার্গেটের মধ্যেই আছে। পরের ছবিতে দেখুন, 5টা ডিটারমিনেশনের মধ্যে একটা টার্গেটে আছে, বাকিগুলো অনেক ডেভিয়েট করেছে। তার মানে বলবো প্রিসিশন হচ্ছে পুওর, কাছাকাছি নাই। অ্যাকুরেসি ক্ষেত্রে একটা বলবো গুড অ্যাকুরেসি। এরপরের ছবিটি দেখুন, গুড প্রিসিশন কেন বলেছে? 5টাই আমার রেজাল্ট খুব কাছাকাছি প্রেসাইজ তারা, কিন্তু টার্গেট থেকে বহু দূরে, তাই বলবো গুড প্রিসিশন বাট পুওর অ্যাকুরেসি, নট টার্গেটে নেই। পরের ছবিতে দেখা যাচ্ছে 5টা ডিটারমিনেশনই হচ্ছিল অনেক দূরে দূরে, টার্গেটও নেই আমার, তার নিজেদের মধ্যে কোনো রেজাল্ট কাছাকাছি নেই, তাই আমরা বলবো কি পুওর প্রিসিশন অ্যান্ড পুওর অ্যাকুরেসি। আশা করছি আপনারা বুঝতে পারছেন অ্যাকুরেসি আর প্রিসিশনের মধ্যে ডিফারেন্সটা কি। এখন অ্যাকুরেসি টেস্টটা কিভাবে করব? দ্য অ্যাকুরেসি টেস্ট শুড বি ক্যারিড আউট ফর দ্য ফলোইং টাইপস অফ অ্যানালিটিক প্রসিজার্স। যেমন এস এর ক্ষেত্রে আমি ডিজলিউশন করব, কন্টেন্ট আর পোটেন্সি দেখব, ইম্পিউরিটিস দেখব। তাহলে আমি কত ডিটারমিনেশন নিয়ে আমাকে অ্যাকুরেসি দেখতে হবে। অ্যাকুরেসি কিভাবে দেখবো? অ্যাকুরেসি রেজাল্টটা বের করে দেখবো যে আমার রেজাল্টটা টার্গেটের মধ্যে আছে কি না। যে প্রিসিশন, একটু আগে বলেছি যে আমার প্রতিটা রেজাল্ট মোর প্রেসাইজ কিনা, এবং সেটাকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আরএসডি বের করে দেখব আমার রেজাল্ট ঠিক আছে কিনা। রিপিটেবিলিটি, যেমন at least 6 measurements at 100% of the test concentration, তার মানে at least 6 measurement নিব কি 100% test concentration অথবা 9 determination, covering the specified range for the procedure should be carried out. It is recommended to use real samples and to carry out the complete procedure for each replicate analysis. Repeatability of the assay and dissolution test may be performed with a representative sample. In case of impurity test, samples spiked with the impurities may be used only if samples containing this impurity are not available. Alternatively, stress samples or unpurified drug substance samples may be used. তাহলে রিপিটেবিলিটি করে দেখব আমার প্রিসিশন হচ্ছে কি না। ইন্টিমেট প্রিসিশনটা কি? The effects of random events on the precision of the analytical procedure should be established. Affecting factors which do not necessarily need to be individually assessed are typically different days, analysts, equipment, etc. তার মানে ইন্টারমিডিয়েট প্রিসিশনের ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে আমার রিপিটেবিলিটি বলে আর রিপিটেবিলিটি টেস্ট করার জন্য আমাকে ডিফারেন্ট ডেতে আমি অ্যানালাইসিস করে দেখব, অ্যানালাইসিস চেঞ্জ করে দেখব, আমি আমার ইকুইপমেন্ট যদি স্পেসে চেঞ্জ করে দেখব, কলাম চেঞ্জ করে দেখব যে আমার প্রতিটা রেজাল্ট 100% রেজাল্ট প্রিসাইজ হচ্ছে কি না। তাহলে ইন্টারমিডিয়েট প্রিসিশন। রিপ্রডিউসিবিলিটি, রিপ্রডিউসিবিলিটি ইজ অ্যাসেসড বাই মিনস অফ এ ইন্টার ল্যাবরেটরি ট্রায়াল। ইন্টার মিনস একই ল্যাবরেটরিতে আমি করে দেখব যে আমার রেজাল্টটা রিপ্রডিউসিবল হচ্ছে কি না। Reproducibility should be considered in case of the standardization of an analytic procedure, for instance for inclusion of procedures in pharmacopoeias. Hence, reproducibility testing is not required for procedure validation. ওকে, আর ইভালুয়েটটা করবো কিভাবে? আমি একটু আগে বলেছি প্রিসিশনের ক্ষেত্রে আমাকে আরএসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে হবে। তাহলে ইভালুয়েশন করবো কিভাবে? দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে অনেক সময় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও বলে, and the confidence interval should be reported for each type of the precision investigated. তারপর প্রিসিশন দেখতে হলে আমাকে আরএসডি দেখতে হবে মিট করছে কি না। এরপর খুবই ইম্পর্টেন্ট ডিটেকশন লিমিট, কনডিশন লিমিট। আমি এখন ইম্পিউরিটি টেস্ট করব, লো লেভেল লো কনসেন্ট্রেশন আমাকে দেখতে হবে। তো ডিটেকশন লিমিটটা কি? A signal to noise ratio between 3:1 or 2:1 is generally considered acceptable for estimating the LOD, and a typical signal to noise ratio of 10:1 is considered acceptable for LOQ. তার মানে LOD কি? এই যে সিগন্যাল, এই যে নয়েজ, তার মানে সিগন্যালটা হবে 3 গুণ আমার নয়েজের থেকে অথবা দ্বিগুণ নয়েজের থেকে, সেটা হবে আমার লিমিট অফ ডিটেকশন, মানে আমি কতটুকু ডিটেক্ট করতে পারবো লো কনসেন্ট্রেশনে, সেটাকে আমি সূত্রের মাধ্যমে বের করবো, ইকুয়েশনের মাধ্যমে বের করবো। LOD 3.3 সিগমা বাই এস,
আর এলওকিউ কি বলবো 10 টাইমস, তার মানে সিগন্যালটি হবে এই নয়েজ থেকে 10 টাইমস, দ্য 10 সিগমা বাই এস। সিগমা ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রেসপন্স, তার মানে আমি বিভিন্ন কনসেন্ট্রেশনে তার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে নিব। এস ইজ দ্য স্লোপ অফ দ্য ক্যালিব্রেশন কার্ভ, তার মানে আমি বিভিন্ন কনসেন্ট্রেশনে আমি দেখবো লিনিয়ারিটি ঠিক আছে না, সেই ক্যালিব্রেশন কার্ভ থেকে আমি একটা এস বের করে নেব, স্লোপ বের করে দেবো। দ্য স্লোপ মে বি এস্টিমেটেড ফ্রম দ্য ক্যালিব্রেশন কার্ভ অফ এ অ্যালাইট অ্যান্ড সিগমা মে বি এস্টিমেটেড বাই ফলোইং ওয়েস। তাহলে এখানে এলওডি এলওকে আমি বের করে ফেললাম। Based on the standard deviation of the blank, where measurement of magnitude of analytic background response is performed, analyze the appropriate number of blank samples and calculate the standard deviation of these responses. Based on the calibration curve, where a specific calibration curve should be studied using samples containing a light in the range of the detection limit or quantification limit. The residual standard deviation of regression line or the standard deviation of y-intercepts or regression lines may be used as standard deviation. তাহলে আমাকে এভাবে করে এলওডি এবং এলওকিউটা আমাকে ইকুয়েশনের মাধ্যমে বের করে নিব একটি মেথডে এস্টাবলিশ করার জন্য। একটা এক্সাম্পল দিই আমি এখানে লিমিট অফ ডিটেকশন, এখানে 6টা রেপ্লিকা আছে, এখানে ডিটেক্টর রেসপন্স এসপিএলসির, সেখান থেকে আমি আরএসডি বের করে নিলাম, দেখলাম আরএসডি 1.2%, তার মানে আমার 10% নিচে আছে, তার মানে এলওডি রেসপন্স করছে ওকে as the coefficient variance or RSD is less than 10%. একইভাবে লিমিট অফ কোয়ান্টিটেশন, রেপ্লিকা 6টা নিলাম, ডিটেক্টর রেসপন্স নিলাম, নিয়ে আমি আরএসডি করতে 1.53, তার মানে রেজাল্ট হচ্ছে হলো এলওকিউ রেসপন্স ওকে as the coefficient variation or RSD is less than 10%. যেমন এলওকিউর ক্ষেত্রে একটা এক্সাম্পল, ব্ল্যাঙ্ক ক্রোমোগ্রাম দিলাম, প্লেসোভো দেখলাম, সেখান থেকে আমি ট্রাইমিথাজিলিন একটা ইম্পিউরিটি অ্যানালিসিস করলাম, স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করলাম ইম্পিউরিটি অ্যানালিসিসের জন্য, তারপর আমাকে স্যাম্পল সোর্স ট্রাইমিথাজিলিন ইম্পিউরিটি অ্যানালিসিস করে দেখলাম এখানে আননোন নোন সব লো লেভেলে আমি দেখতে পাচ্ছি কি না, কারণ আমার মেথড এস্টাবলিশড এই র মেটেরিয়ালটির জন্য। রবাস্টনেস, রবাস্টনেস জিনিসটা কি? রবাস্টনেস হচ্ছে হলো আমার যে মেথডটা আমি এস্টাবলিশ করেছি সেই মেথডটি ফুললি রবাস্ট কি না, তার মানে মেথডটা তৈরি করার পরে আমি তার মোয়াল ফেজের পিএইচ চেঞ্জ করে দেখব, মোয়াল ফেজ কম্পোজিশন চেঞ্জ করে দেখব, ডিফারেন্ট লটস অফ সাপ্লাই থেকে কলাম স্পেসে কলাম চেঞ্জ করে দেখব, টেম্পারেচার চেঞ্জ করে দেখব, ফ্লো রেট চেঞ্জ করে দেখব, সবকে চেঞ্জ করে দেখব আমার মেথডটি রেসপন্স ঠিকমতো করছে কি না, এবং সিস্টেম সুইটেবিলিটিও টেস্টিং শুড বি ডেরাইভ ফ্রম রোবাস্টনেস এক্সপেরিমেন্ট। সিস্টেম সুইটেবিলিটি দেখব একটা আমার মেশিনের সিস্টেম সুইটেবিলিটি ঠিক আছে কিনা এবং মেথডটি আমার রোবাস্ট কিনা। যেমন স্টেবিলিটি ইন্ডিকেটিং টেস্টিং, stable indicating testing means for degradation studies must be conducted exposing samples to following conditions. অ্যাসিডিক কন্ডিশনে আমি একটি ড্রাগ সাবস্টেন্সকে নিয়ে দেখব সেটা ডিগ্রেডেশন কোনো ইম্পিউরিটি বের হচ্ছে কিনা, বেসিক কন্ডিশনে দেখব, অক্সিডেটিভ কন্ডিশনে দেখব, হাই টেম্পারেচার দেখব। The effect of temperature above that accelerated condition must be evaluated in 10 degrees C increments. তার মানে আমি accelerated টেম্পারেচার হিউমিডিটি বাড়িয়ে দেখব, ফর্থ স্টেবিলিটি স্টেজও আমি করে দেখব যে আমার এখানে কোনো ডিগ্রেডেশন কোনো প্রোডাক্ট বের হচ্ছে কিনা, কোনো ইম্পিউরিটি হচ্ছে কিনা, নোন বা আননোন হচ্ছে কি না, সেটা আমি সহজে বের করতে পারবো আমার লিমিট অফ ডিটেকশন আর লিমিট অফ কোয়ান্টিটেশনের মাধ্যমে। এরপরে কি করতে হবে, আমাকে ভ্যালিডেশন একটা রিপোর্ট তৈরি করতে হবে। ভ্যালিডেশন রিপোর্টে কি কি থাকবে? নেম অ্যান্ড পজিশন অফ দ্য অথর, নেম অফ দ্য টেস্ট, প্রসিডিউর, principle and purpose of the test, reference to the document describing the procedure in detail, reference to validation protocol or VMP by or SOP, material and instrument used in the validation, results for the characteristics defined in the protocol, review of data, evaluation of results against acceptance criteria, summary করব, conclusion করব, formal statement of validation status, নেম যে কাজ করেছে এটা পজিশন দিব, এবং লাস্টে অ্যাপ্রুভিং দ্য ভ্যালিডেশন রিপোর্ট। যখন আমি অ্যাপ্রুভ করে ফেল ভ্যালিডেশন রিপোর্টটি, তখন আমি এই ভ্যালিডেশন করার পরে এই মেথডটি আমি ট্রান্সফার করে দেবো হচ্ছিল কোয়ালিটি কন্ট্রোলকে, তারা প্রতিটা ব্যাচ অ্যানালাইসিস করবে এই মেথডটির মাধ্যমে এবং তারা বিভিন্ন ব্যাচ অ্যানালাইসিস করে রিলিজ দিবে। আশা করি আপনারা আমার এই লেকচারটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে লেকচারটি শোনার জন্য। Thank you so much.